নানা অজুহাতে এক বছরে চালের দাম বেড়েছে 10 বার। আমদানির প্রভাবে দাপট কমছে মিলারদের। বিদেশি চাল আসায় কমেছে ধানের চাহিদা। চুয়াডাঙ্গার ই-কমার্স ও অনলাইন প্রতারণায় নিঃস্ব অনেকে। সকালে লাখ টাকা বিনিয়োগ করে বিকেলেই পথে বসেছেন হাজারো যুবক। মিথুন ভাই এরকম কথাও দিয়েছে যে আমার যদি তোদের যদি টাকা মেরে যায়, আমি আমার কিডনি বিক্রি হলে তোদের টাকা দিয়ে দেবো। এভাবে আমাদের মাঝখানে ফেলে দিয়ে এভাবে তারা উধাও। COP26 সম্মেলনকে ঘিরে বিক্ষোভে উত্তাল লন্ডন ও গ্লাসগো। ধনী দেশগুলোর কারণে বিরূপ জলবায়ুর শিকার অনুন্নত দেশগুলো, অভিযোগ পরিবেশবাদীদের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। গত এক বছরে চালের দাম বেড়েছে অন্তত 10 বার। এই পুরো সময়ে ধানের সংকট, বাড়তি চাহিদা সহ নানা অজুহাত দেখিয়েছেন মিলার ও ধান ব্যবসায়ীরা। কিন্তু এবার চাল আমদানির দাপটে তাদের সুর পাল্টেছে। বলছেন প্রচুর ধান চাল পড়ে আছে, কেনার কেউ নেই। অথচ এতদিন চালের দাম কিভাবে বাড়লো তার সদুত্তর নেই কারো কাছেই। বাকিটা জানাচ্ছেন তৌহিদ হোসেন। রাজধানীর প্রায় সব চালের দোকানে এখন বস্তার স্তূপ। অনেক জায়গায় পণ্য রাখতে হয়েছে মাঝের করিডোরেও। ছুটির দিনে বেচাকেনা স্বাভাবিক। গোমর জানালেন ব্যবসায়ীরা। কৃষি মার্কেটে কম দামে মিলছে চাল। প্রতি বস্তায় দর কমেছে 100 থেকে 200 টাকা। ফলে খুচরা পর্যায়ে 56 টাকার আশপাশে মিলছে মিনিকেট, 50 টাকার বেশ নিচে মিলছে মোটা চাল। অগ্রহায়ণে আমন মৌসুমে আসবে নাজিরশাইলও, তাই কমতির দিকে এই জাতের দরও। এলসি করাতে মোটামুটি সব আড়তদারও কিছু মাল ছাড়ছে। যখন বাইরের থেকে এলসি না করে তাহলে আড়তদাররা মাল দিতে চায় না, যে অভাব দেখাচ্ছে, দাম বৃদ্ধি, মাল পাওয়া যায় না, হাহাকার। গত লকডাউনের পর থেকে তো খালি বাড়ছে, 52 টাকা চাল 62 টাকা হয়ে গেল। কিন্তু কমার সময় তো আর 52 টাকারটা 48-এ আসেনি। কিছুদিন আগে গত বছরের একই সময়ের তুলনায় 48% পর্যন্ত বাড়ে চালের দাম। তার সমাধানে বেসরকারিভাবে চাল আমদানির উদ্যোগ নেয় সরকার, কমানো হয় শুল্ক। আর এই খবরে কয়েকদিনের মধ্যেই ধানের দাম পড়ে যায় মনে 100 টাকা। আর এখন বাজারে বিদেশি চাল আসায় ধানের চাহিদা আরও কমেছে। মিনিকেটটা হলো 2400, পড়তে পড়ে 2600, এখন ধানের বাজার 1200। কীভাবে আমরা চালু করবো? সে তো মিল কারখানা সব বন্ধ দিয়ে দিচ্ছেন না। ধান আছে, ব্যাপক পরিমাণ ধান আছে। আজ দেখেন আমার ব্যাগে মনে করে দিই প্রায় 60-70 স্যাম্পল আছে ধানের, কাটারি স্টকের ধান। ধানের দাম তো মনে হয় আর হবে না। এবং স্টকের ধানগুলো যেটা খরালি, কাটারি, জিরা ছাড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে। মিলারদের দাবি, মাসের প্রথম দিকেই সবাই বাজার করে বলে চালের দরবারে আগের চেয়ে বেড়েছে ভাত জাতীয় খাবারের চাহিদাও। কিন্তু সেজন্য চাল আমদানির সিদ্ধান্ত মোটেই যৌক্তিক নয়। আমরা মিল থেকে এখন অনেক কম দামে চাল ডেলিভারি দিচ্ছি, তারপরেও আমাদের চালের বিক্রি নেই। মাসের প্রথম দিকে বেতন পেয়ে সবাই যখন মার্কেটে যায়, সেক্ষেত্রে একটু চাহিদা বাড়ে বিধায় দোকানিরা বা চালের যারা বিক্রি করেন তারা একটু ধরে বিক্রি করার চেষ্টা করেন। বাইরের চাউল আসা বন্ধ হইতে হবে, আর দেশের কৃষকের ধানের বাজার কমতে হবে, তাহলে এই মিল ইন্ডাস্ট্রি আমাদের চলবে, তাছাড়া চলবে না। এই ব্যবসার থেকে আমরা এখন অন্য ব্যবসায় ডাইভার্ট হওয়ার দিকেই গেছে সব। এলসি করা চাল বাজারে আনতে আমদানিকারকদের 30 অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সরকার। ধানের বাম্পার ফলনের দেশে চাল আমদানি করে বাজার নিয়ন্ত্রণ করতে হচ্ছে, এটি নিঃসন্দেহে দুঃখজনক। কিন্তু বাস্তবতা হচ্ছে এভাবেই আপাতত বাজারে কিছুটা সুদিনের দেখা মিলছে। কতদিন টিকে থাকবে সেটির জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। কিন্তু সারা বছরের ধান একবারে সংগ্রহ করার পর ওই একই বছরে চালের দাম এত দফা কিভাবে বাড়ে, সেই প্রশ্নের জবাব পাওয়া দরকার সবার আগে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আমরা সরাসরি যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে। সেখানে আছেন সহকর্মী রিমন রহমান। রিমন, চালের দাম পরিস্থিতি কেমন দেখছেন, আর পাইকারি বাজারে দাম কমার সুফল কি খুচরা পর্যায়ে ক্রেতারা পাচ্ছেন? দেবাশিস, চালের বাজার নিয়ে কিন্তু বলা যায় যে পুরো বছর ধরে একটা নৈরাজ্য চলে। কারণ যখন চাল উৎপাদন হয় বা কৃষক যখন ধান ঘরে তোলে, তারপরেও কিন্তু দেখা যায় যে আমরা মজুদ পর্যন্ত থাকা অবস্থায় কিন্তু চালের দাম বৃদ্ধি পায়। এবং এখানে বিভিন্নভাবে যে মিল মালিক রয়েছে তাদেরকে দোষারোপ করা হয়, তাদেরকে দায়ী করা হয়, চাল মজুদ করে রাখার জন্য আড়তদারদেরকেও দায়ী করা হয়। কিন্তু সেইভাবে কিন্তু সরকারের যে তদারকি, সেই তদারকিগুলো অনুপস্থিত থাকে, যার কারণে কিন্তু দাম বৃদ্ধি পায় এবং
সরকারের হাতে যে অস্ত্র সেটি হচ্ছে চাল আমদানির অনুমতি, এবং সেই অনুমতিটা দেওয়া হলেই কিন্তু চালের দাম আমরা দেখতে পাই যে ধীরে ধীরে কমতে থাকে। এবারেও কিন্তু তাই হয়েছে, সরকার চাল আমদানির অনুমতি দিয়েছে, অর্থাৎ অন্যান্য দেশ থেকে চাল আসছে দেশে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে বাজারে কিছুটা দামের কমতির দিকে। তবে সেই কমাটা কিন্তু পাইকারি বাজারে বিদ্যমান রয়েছে, কিন্তু খুচরা বাজারে কিন্তু এখনও সেই প্রভাবটি পড়েনি। আমরা খুচরা বাজারে দেখেছি যে এখনও কিন্তু বেশি দামে চাল বিক্রি করা হচ্ছে, এবং তারা যেটি বলছেন যে আসলে বেশি দামে তারা কিনেছেন, সেই চাল শেষ না হওয়া পর্যন্ত তারা সেই চালটি তারা বিক্রি করবেন না কম দামে। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি যে স্বাভাবিকভাবেই যেটি বলা যায় যে চালের বাজার স্থিতিশীল রাখতে যে মিল মালিকগুলো রয়েছে সেই মিল মালিকদের সমন্বিত প্রচেষ্টা দরকার, এবং সরকারের যে তদারকি সেই তদারকি ব্যবস্থা যদি সমন্বিত না রাখা যায় তাহলে কিন্তু পুরো বছর ধরেই যে মূল্য বৃদ্ধির প্রবণতা এবং সুযোগ পেলেই যে মূল্য বৃদ্ধি করা সেটি কিন্তু বন্ধ হবে না। যার ফলে এখন দেখা যাচ্ছে যে সরকারের যে আমদানির প্রবণতা সেটি যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে উৎপাদন বাড়াতে হবে এবং তদারকি বৃদ্ধি করতে হবে, তাহলে হয়তো সাধারণ মানুষ যে মূল্য বৃদ্ধির যে প্রবণতা বা মূল্য বৃদ্ধির ফলে যে অস্বস্তি সেটি থেকে রক্ষা পাবে। ধন্যবাদ রিমন যুক্ত হবার জন্য। বদলে যাচ্ছে সবজি বাজারের চিত্র। গ্রীষ্মকালীন ফলনের যোগান প্রায় শেষ, উঠেছে শীতকালীন নতুন সবজি, তবে পাইকারিতে চড়া দর। 2 সপ্তাহ ধরেই কাঁচা মরিচ 80 থেকে 100 টাকার ঘরে। মাঠে উৎপাদন কম বলছেন চাষি ও ব্যবসায়ীরা। শফিক ছোটনের রিপোর্ট। বাজারে উঠেছে শীতকালীন সবজি, সরবরাহ বেড়েছে ফুলকপি, বাঁধাকপি, মূলা, শিম, টমেটোর, কিন্তু বেশিরভাগের দামই চড়া। নওগাঁর বর্ষাইল ও পাশের তিলকপুর হাটে পাইকারিতেই 1 কেজি শিমের দাম 150 টাকা। 30 টাকার নিচে মিলছে না ফুলকপি, 80 টাকা কাঁচামরিচের দর। তবে দাম কমেছে মূলার, প্রতি কেজি 5 টাকা কমে বিক্রি হচ্ছে 20 টাকায়। চাষিরা বলছেন উৎপাদন খরচ বেশি, বিপরীতে ফলন কম, তাই দর কমালে লোকসান। পোকা মারা যায় না, প্রতিদিন একটা না হলে 200 টাকার ওষুধ যায়। ফুলকপি 5 কাটা আছে, সরকার যদি ন্যায্য দাম দেয় তো ফুলকপির থেকে, না হলে তো আমি 50 থেকে 60,000 টাকা বিক্রি করতে পারবো। এগুলো গৃহস্থকে খাতাতে হচ্ছে না তেমন ভালো, বাইরে থেকে আসতেছে না, এই কারণে দাম বেশি এই দুটো জিনিস। কাঁচামরিচ এখন কমে গেছে, তো কাঁচামরিচ নেই, আমদানি কম, যার জন্য দাম। শীতকালীন সবজিতে হাত দেয়া না গেলেও গ্রীষ্মকালীন সবজির উত্তাপ কিছুটা কমেছে। পটল, করলা, বেগুন বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকায়। অন্যান্য সবজি সব নেমে গেছে, তাই পটলের দামটা এই তো গত 8 দিন হচ্ছে বাজার নামতেই আছে। দাম বেশি, এখন মনে করেন শীত পুরা উঠে চাপেনি, এখনো পর্যন্ত গৃহস্থ যেগুলা লাগাইছে পরিপূর্ণভাবে ওটা শুরু হয়নি। আমদানি বেশি হলে দামও কমবে, কালকে আমদানি কম আসলে একটু দাম বেশি আছে। চাষিরা বলছেন বাজারে নতুন আলু, পেঁয়াজ ও চলতি মৌসুমের কাঁচামরিচ আসতে সময় লাগবে আরও সপ্তাহখানেক। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। ঝোড়ো অফার টর্নেডোর মতো বয়ে গেছে হাজারো যুবকের জীবনে। পণ্যের জন্য সকালে লাখ লাখ টাকা বিনিয়োগ করে বিকেলেই রীতিমতো পথে বসেছেন তারা। এখন টাকা বা পণ্য কোনোটি না মেলায় দেনার দায়ে অনেকের বাড়ি ঘরে যাওয়া বন্ধ হয়ে গেছে। চুয়াডাঙ্গার এক প্রতিষ্ঠানে হাতিয়ে নিয়েছে অন্তত 150 কোটি টাকা। দেশের দক্ষিণ পশ্চিমের ভারত সীমান্ত ঘেঁষা জেলা ঝিনাইদহ চুয়াডাঙ্গার কমার্স ও অনলাইন প্রতারণা নিয়ে রিয়াজ রাহানের ধারাবাহিকের শেষ পর্ব আজ। ক্যামেরায় ছিলেন সুমন সরকার। ভ্যালি কাণ্ডের পর কমার্স নিয়ে যখন নানামুখী আলোচনা, তখন আমাদের গন্তব্য দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায়। শহরের সরকারি কলেজ ক্যাম্পাসে জড়ো হয় ভুক্তভোগীরা। নিজেদের সব হারানোর গল্প শোনান এক এক করে। জানান এমাস বিডি নামের একটি কমার্স প্রতিষ্ঠানে 5 থেকে 75 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ আছে এক একজনের। আমার এক বড় ভাইয়ের আছে 25 লাখ টাকা, আর এক বড় ভাইয়ের আছে 30 লাখ টাকা, আমার ভাগ্নের আমার মিলে রয়েছে প্রায় 26 লাখ টাকা। অনেকেই এখানে অর্ডার দিছে বাইক, একটা ভরসা পাইছে যে চুয়াডাঙ্গার একটা মানুষ আছে, তো সেই ভরসা জায়গা তারা নষ্ট করে এভাবে আমাদের মাঝখানে ফেলে দিয়ে এভাবে তারা উধাও। অভিযোগ করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা স্থানীয় তানজিম মিথুনের প্রলোভনে পড়ে এখানে পণ্য অর্ডার করেছিলেন তারা। এখন টাকা ফেরত চাইলে হুমকি দেওয়া হচ্ছে এসব গ্রাহকদের। মিথুন ভাই এরকম কথাও দিয়েছে যে আমার যদি তোদের যদি টাকা মেরে যায়, আমি আমার কিডনি বিক্রি হলে তোদের টাকা দিয়ে দেবো। বিগত আপনার 1-2 মাস ধরে মিথুন ভাই কোনো ফোন ধরে না, বিভিন্ন স্থানীয় বা প্রশাসনিক লোকজন দিয়ে হুমকি ধামকি দেওয়া, এরকম মানে বিভিন্ন ভয়ভীতির মাধ্যমে আমাদের রাখা হয়েছে। আমরা চেয়ারম্যানের কাছে গেছিলাম, তিনি বলে যে চুয়াডাঙ্গার যে প্রতিনিধি তার কাছ থেকে তোমরা বুঝে নাও, সে আমাকে কোনো হিসাব নিকাশ দেয়নি। অভিযোগ নিয়ে কথা হয় তানজিম মিথুনের সঙ্গে। তিনি জানান প্রতিষ্ঠানটির সব দায় মালিক কায়সার হাবিবের, এখানে তার কিছুই করার নেই। এক গ্রাহকের মামলায় বর্তমানে কারাগারে আছে কায়সার হাবিব। একটা লিস্ট করব এবং ওই লিস্ট অনুযায়ী সিরিয়ালি শেষ করব।
এবং আমি সবার সামনে এত মানুষের সামনে 40 দিনের বেশি সময় নিব। জামিনের জন্য আমরাও চেষ্টা করতেছি, ঠিক আছে? একটা মানুষ ভিতরে থাকলে তো সে কিভাবে দিবে এটা তো আর আমরা বলতে পারবো না, সে বাইরে থাকলে নাই আমরা বলতে পারবো। জিওফি নামের আরেকটি প্রতিষ্ঠানও হাতিয়ে নিয়েছে কয়েক কোটি টাকা। তাদের ওয়েবসাইটেও ঠিকানা বদল হয় বারবার, বন্ধ থাকে ফোন নাম্বারও। স্থানীয় আরেকটি প্রতিষ্ঠান আদিয়ান মার্টের বিরুদ্ধেও অনেক অভিযোগ জমা পড়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনে। আদিয়ান মার্টের বিরুদ্ধে শতাধিক অভিযোগ আমাদের কাছে জমা পড়েছে। আমরা মূলত চেষ্টা করতেছি যে অন্তত গ্রাহকের ওই যে টাকাটা তারা ইনভেস্ট করেছে এটা যেন অন্তত ফেরত দেওয়ার ব্যবস্থা করতে পারি, আমরা সেই চেষ্টাটা করে যাচ্ছি। তার বিরুদ্ধে প্রতিদিন প্রায় 1-2টা কমপ্লেন পাই। তো এই কমপ্লেনগুলো কিছু লোকালি নিষ্পত্তি হয়েছে, কিছু জিডি হয়েছে, যে অনলাইন নিয়ে সদাশয় সরকার এবং আমরা যারা সরকারি সংস্থা আছি তারা খুব তৎপর আছে। অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটির দাবি অবশ্য ভিন্ন। সামাও দেশে একটা অ্যাক্সিডেন্ট করে হয়তো আমাদের বিজনেস মডেলের ভুল অথবা যে কোনো কিছু একটা কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের কয়েকটা দিন সময় দিলে আমরা এই জিনিসটা মেকআপ করে দেব। ই কমার্স প্রতারণায় ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ী নেতারাও এ ব্যাপারে কার্যকর সমাধানে সরকারের সহযোগিতা চান তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। এবারে জানাবো পুঁজিবাজারের খবর। এই সপ্তাহে নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে ডিএসসিতে। সপ্তাহের ব্যবধানের প্রধান সূচক কমেছে প্রায় 14 পয়েন্টের মতো। অন্যদিকে সূচক কমলেও সার্বিক লেনদেন বেড়েছে, যদিও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে। দেশের আরেক স্টক এক্সচেঞ্জ সিইসিতেও সপ্তাহ জুড়ে ছিল নিম্নমুখী প্রবণতা। প্রথমেই ডিএসসির খবর জানব। পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক 14 পয়েন্টের মতো কমে দাঁড়িয়েছে 7062 পয়েন্ট। ডিএসসির সরিয়া সূচক কমেছে 39 পয়েন্ট এবং ডিএসসি 30 সূচক কমেছে 60 পয়েন্টের মতো। মোট লেনদেন বেড়েছে 25%, হাত বদল হয় 7550 কোটি টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছে 6043 কোটি টাকা। তালিকাভুক্ত 382টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 205টির, কমেছে 155টির, আর অপরিবর্তিত ছিল 18টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেন হয়নি 4টি প্রতিষ্ঠানে। ধারাবাহিকতা বজায় রেখে এই সপ্তাহে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল বেক্সিমকো। হাত বদল হয় মোট 839 কোটি 92 লাখ টাকার শেয়ার, 430 কোটি 89 লাখ টাকার শেয়ার হাত বদল করে দ্বিতীয় অবস্থানে ছিল ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, আর তৃতীয় স্থানে এসেছে অরিয়ন ফার্মা। প্রায় 66 ভাগ বেড়ে দর বৃদ্ধির তালিকায় গত সপ্তাহে শীর্ষে ছিল হামিদ ফেব্রিক্স, এরপর আছে এশিয়া ইন্স্যুরেন্স। প্রতিষ্ঠানটির দর বেড়েছে 21% বেশি, আর তৃতীয় স্থানে আছে মালেক স্পিনিংস মিলস। অন্যদিকে 14.5 ভাগ কমে দর পতনের তালিকায় শীর্ষে ছিল হাইডেলবার্গ সিমেন্ট। এর পরের অবস্থানে যথাক্রমে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এবং সোনারগাঁ টেক্সটাইল। এবারে চট্টগ্রামের খবর। দেশের আরেক স্টক এক্সচেঞ্জ সিএসইতে মূল সূচক CASPI 0.31% কমে দাঁড়িয়েছে 20,628 পয়েন্ট। অন্যদিকে কিছুটা কমেছে CSEX এবং CSE 30 সূচক। সপ্তাহ জুড়ে মোট লেনদেন হয়েছে প্রায় 258 কোটি 97 লাখ টাকা শেয়ার। লেনদেন হওয়া 337টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 174টির, কমেছে 148টির, আর অপরিবর্তিত ছিল 15টি কোম্পানির শেয়ারে। সিএসইতে গত সপ্তাহে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল বেক্সিমকো। প্রতিষ্ঠানটির মোট 18 কোটি 16 লাখ টাকার শেয়ার হাত বদল হয়েছে প্রায় 16 কোটি টাকার বেশি লেনদেন নিয়ে। পরের অবস্থানে ছিল IFIC ব্যাংক, তৃতীয় অবস্থানে ফরচুন শুজ। দরবৃদ্ধি তালিকায় শীর্ষে ছিল হামিদ ফেব্রিক্স, দাম বেড়েছে প্রায় 42 ভাগ। এরপর যথাক্রমে আছে এশিয়া ইন্স্যুরেন্স এবং সোনালী পেপার অ্যান্ড বোর্ড লিমিটেড। অন্যদিকে 13.5 ভাগ কমে দরপতনের তালিকায় শীর্ষে আছে ওমেক্স ইলেকট্রোড। এরপরে অবস্থানে যথাক্রমে হাইডেলবার্গ সিমেন্ট এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। করোনার নেতিবাচক প্রভাব পড়েছে দেশের সরাসরি বিদেশি বিনিয়োগে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুসারে এপ্রিল থেকে জুন প্রান্তিকে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে $54 কোটি, যা আগের বছরে একই সময় এসেছিল $60 কোটি 60 লাখ। প্রতিবেদনে দেখা যায় 3 মাসেই বিদেশি বিনিয়োগ কমেছে $6 কোটি 60 লাখ। টাকার অঙ্কে 568 কোটি টাকা, আর শতকরা হিসেবে প্রায় 11%। আলোচ্য সময়ে বিদেশ থেকে মূল পুঁজি আনা ও কোম্পানিগুলোর অর্জিত মুনাফা থেকে পুনরায় বিনিয়োগ সামান্য বেড়েছে, কিন্তু বিদেশি এক কোম্পানি থেকে অন্য কোম্পানির ঋণ ব্যাপকভাবে কমেছে। এই কারণে সার্বিকভাবে বিদেশি বিনিয়োগ কমে গেছে। COP26 জলবায়ু সম্মেলনকে ঘিরে বিক্ষোভে উত্তাল লন্ডন ও গ্লাসগো। পরিবেশবাদীদের অভিযোগ, কার্বন নিঃসরণ এবং জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত বিশ্ব দায়ী হলেও এর পরিণতি ভোগ করছে অনুন্নত দেশগুলো, অথচ এ বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। উল্টো জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাড়িয়েই চলেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেনের মতো দেশগুলো। COP26 জলবায়ু সম্মেলনে অংশ নিতে গ্লাসগোর পথে যখন বিশ্ব নেতারা, তখন ভিন্ন চিত্র লন্ডনে। পরিবেশবাদীদের ক্ষোভ আর প্রতিবাদে উত্তাল রাজপথ।
পোস্টার প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে অংশ নেন বিক্ষোভকারীরা। এ সময় জলবায়ু সম্মেলনের মতো আয়োজনকে লোক দেখানো এবং অকার্যকর বলে আখ্যা দেন তারা। দারিদ্র্য বাড়ার কারণ হিসেবে পরিবেশের বিপর্যয়কে দায়ী করা হয়। পরিবেশবাদীরা বলেন এর দায় নিতে হবে উন্নত দেশগুলোকেই। কার্বন নিঃসরণ করছে উন্নত দেশগুলো, আর এ কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির শিকার হচ্ছে অনুন্নত দেশগুলো। এই বিপর্যয়ের জন্য উন্নত বিশ্ব দায়ী হলেও তারা নিশ্চুপ। বিক্ষোভে যোগ দেন আলোচিত পরিবেশবাদী গ্রেটা থুনবার্গ। আন্দোলনকারীদের অভিযোগ, বিশ্ব নেতাদের আত্মঘাতী অর্থনৈতিক ব্যবস্থার কারণেই বাড়ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার। এ সময় পরিবেশবাদীরা কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার বন্ধের দাবি জানান। আমি ফিলিপাইন থেকে এসেছি। সেখানকার যতগুলো জ্বালানি ক্ষেত্র আছে সবগুলোতে অর্থায়ন করছে বহুজাতিক ব্যাংকগুলো। অর্থ নিয়ে যাচ্ছে তারা, ক্ষতির শিকার হচ্ছি আমরা। জলবায়ুর বিপর্যয় রোধে সবচেয়ে কার্যকর ভূমিকা পালনের কথা ছিল যুক্তরাষ্ট্রের, অথচ এই দেশটি জীবাশ্ম জ্বালানি উত্তোলনের পরিসর আরও বাড়িয়েছে। এতেই প্রমাণিত হয় কার্বন নিঃসরণ কিংবা জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে গুরুত্বের সাথে নেয়নি উন্নত কোনো দেশই। জলবায়ু সম্মেলনকে ঘিরে বিক্ষোভ হয়েছে ইসরায়েল এবং ফ্রান্সেও। মুশফিক হাসান, যমুনা নিউজ। এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।